অর্থ অধ্যাদেশ ২০২৫-এর উল্লেখযোগ্য পরিবর্তন সমূহ নিয়ে হচ্ছে আজকের ভিডিও। অনেকে আগের ভিডিওতে দেখে রিকোয়েস্ট করছিল যে অর্থ অধ্যাদেশের যে গুরুত্বপূর্ণ পরিবর্তন এটা নিয়ে একটি ভিডিও করার জন্য। কারণ আমি ভিডিওটি খুব দেরিতে করতেছি এই কারণে, কারণ সবগুলো পরিবর্তন যেটা গুরুত্বপূর্ণ এটা একটা সামারি করা। কারণ যারা অনেক সময় দ্রুততম সময়ে কাজগুলো করে অনেক সময় ভুল থাকে। আমি চেষ্টা করছি ভুলগুলো না রেখে একদম ঠিকঠাক তথ্য দেওয়া। শুরু করা যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ন্যূনতম কর। আগে আমরা দেখতাম ন্যূনতম কর হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং অন্যান্য সিটি কর্পোরেশন এইভাবে ছিল ৫,০০০ টাকা, ৪,০০০ টাকা এবং অন্যান্য জায়গায় ৩,০০০ টাকা। এবার যেটা করছে যারা যে কোনো জায়গায় বসবাস করুক, সেটা ঢাকা, চট্টগ্রাম যেখানে হোক, তাদের জন্য হচ্ছে ন্যূনতম কর হচ্ছে ৫,০০০ টাকা। আর যারা প্রথমবার রিটার্ন সাবমিট করবে তাদের জন্য হচ্ছে ন্যূনতম কর ১,০০০ টাকা। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি যদি দ্বিতীয়বার রিটার্ন সাবমিট করতে যান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ৫,০০০ টাকা কর দিতে হবে যদি আপনার ইনকাম ট্যাক্সেবল পর্যায়ে হয়। আর এটা কার্যকর হবে হচ্ছে ২০২৫, ২৬, ২৭ কর বর্ষ হতে। তারপর হচ্ছে বেসরকারি চাকরিজীবীদের বেতন হতে কর ছাড়। এটাকে অনেকে শুরু থেকে মনে করা হয় যে কর যে ছাড় আগে সেটা ছিল মোট যে বেতন পাবে সেটা থেকে ১/৩ অথবা ৪.৫ লাখ টাকা ছিল। এখন বর্তমানে যেটা করা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে ৫ লাখ টাকা। এখানে যদিও আমরা দেখতে পাচ্ছি ৫০,০০০ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে, তারপরেও পরবর্তীতে যেহেতু স্ল্যাব ট্যাক্সের যে করের স্ল্যাব এখানে হচ্ছে পরিবর্তন করার কারণে আসলে করের পরিমাণ বাড়ছে। যাই হোক, এটা হচ্ছে যাদের চাকরিজীবী এবং আয়ের পরিমাণ কম তারা হচ্ছে এখানে একটা বেনিফিট পাবে, কারণ সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত তারা ছাড় পাবে। ভাড়া হতে আয় পরিগণনা, এটা যখন ২০২৩ সালে ফিনান্স আয়কর আইনটা হয়েছিল তখনের পর আবার ২৪ সালে এসে ভাড়া হতে আয় এটা পরিবর্তন করা হয়, মানে প্রতিস্থাপন করা হয়েছিল। এইবারও আবার সেটাকে প্রতিস্থাপন করা হয়েছে। এখানে ভাড়া হতে আয় পরিগণনা সংক্রান্ত ধারা ৭টি সম্পূর্ণ প্রতিস্থাপন করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পরিবর্তন আসছে সেটা হচ্ছে অসমন্বয়যোগ্য অগ্রিম বা সিকিউরিটি মানি অর্থ প্রাপ্তির বৎসর সহ পরবর্তী ৪ বছরের সমান অংশে সমন্বয় করতে হবে। অর্থাৎ আপনি যদি বাড়ি ভাড়া বাবদ কোনো অগ্রিম নিয়ে থাকেন অথবা সিকিউরিটি মানি নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ৪ বছরের মধ্যে এটা সমন্বয় করতে হবে। যদি সমন্বয় না করেন তাহলে সেটা আদার্স ইনকাম হয়ে যাবে, তার উপর হচ্ছে রেগুলার রেটে আপনাকে ট্যাক্স দিতে হবে। পরে হচ্ছে স্বাভাবিক ব্যক্তি করদাতা রিটার্ন দাখিলের তারিখ। এটা রিটার্ন দাখিলের তারিখটা আগে যেটা ছিল এখন সেটাই আছে, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। সেটা হচ্ছে কর কমিশনার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত রিটার্ন দাখিলের সময় বাড়াতে পারবেন। স্বাভাবিক ব্যক্তি করদাতা ২০২৫-২৬ কর বর্ষে আয়কর রিটার্ন দাখিলে সর্বশেষ তারিখে দাখিল করতে না পারলে সময়ের আবেদন করতে পারবে। কারণ এটা পূর্ববর্তীতে ছিল না, সময়ের আবেদন করার সুযোগ ছিল না। এখন হচ্ছে এটা ৯০ দিন পর্যন্ত ওনারা সময় পাবেন। সেক্ষেত্রে একজন ব্যক্তি যার ট্যাক্স দেয় সাধারণত হচ্ছে ৩০শে নভেম্বর হয়, যদি না কোনো আইন বাড়ানো হয়, সময় বাড়ায় কোনো এসআরওর মাধ্যমে। এখন যদি আর কোনোভাবে না বাড়ায় তাহলে ৩০শে নভেম্বরের পরবর্তীতে দেখা যায় আরো ৯০ দিন সময় বাড়ানোর জন্য হচ্ছে আবেদন করতে পারবে। কর দিবসের মধ্যে কর কমিশনার বরাবর আবেদন করতে হবে। এটা আবার খেয়াল রাখতে হবে, আপনাকে যে আবেদনটা করতে হবে সেটা হচ্ছে কর দিবসের মধ্যেই করতে হবে। এখন আপনারা যদি কোনোবারে সময় না বাড়ায়, সেটা ট্যাক্স ডে হয়ে গেল ৩০শে নভেম্বর, কিন্তু আপনি ১ ডিসেম্বর গিয়ে আবেদন করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সময় পাবেন না। তাই এটা খেয়াল রাখতে হবে, আপনাকে অবশ্যই ওই কর বর্ষের মধ্যেই আবেদন করতে হবে এবং আবেদন করে যদি কর কমিশনের সময় বাড়ায় সেক্ষেত্রে সর্বোচ্চ ৯০ দিন সময় বাড়াতে পারে। অন্যান্য করদাতার ক্ষেত্রে রিটার্ন দাখিলের শেষ তারিখ, এটারও একটা পরিবর্তন আসছে। কোম্পানির ক্ষেত্রে যে স্বাভাবিক ব্যক্তি হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে রিটার্ন দাখিলের শেষ তারিখ কি হবে? আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নবম মাসের ১৫তম দিন, অর্থাৎ আগের থেকে হচ্ছে ২ মাস সময় বেশি বাড়াইছে। এখানে আবার ফিনান্স অ্যাক্ট ২০২৫-এর পরে আবার একটা সংশোধনী আসছে, সেখানে বলা হচ্ছে
নবম মাসের 15 নভেম্বর অথবা সেপ্টেম্বর যেটা থাকবে এর আগে পরবর্তীতে যেটা হবে এটা অনুসারে হচ্ছে তার ট্যাক্সটে কাউন্ট করা হবে। অর্থাৎ কোম্পানি রিটার্ন দাখিলের ক্ষেত্রে উক্ত সময়সীমা প্রযোজ্য হবে যদি কোনো একটা কোম্পানি যেটা হচ্ছে জুলাই জুনে ক্লোজিং থাকে সেক্ষেত্রে ওনারা মার্চের 15 তারিখ পর্যন্ত রিটার্ন দিতে পারবে। এরপরে যদি সময় বাড়ায় তাহলে তো অবশ্যই ট্যাক্স ডে পরিবর্তন হবে। সাধারণ রিটার্ন কোনো করদাতা সংশ্লিষ্ট কর বর্ষে রিটার্ন দাখিল না করে পরবর্তী কোনো কর বর্ষে রিটার্ন দাখিল করলে তা সাধারণ রিটার্ন হিসাবে গণ্য হবে। এটা খেয়াল রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন ইনকাম ইয়ার হচ্ছে একটা, তার পরবর্তীতে যখন কর বর্ষ হচ্ছে, যদি আপনি ওই কর বর্ষের মধ্যে রিটার্ন সাবমিট করতে না পারেন তখন সেটা হচ্ছে সাধারণ রিটার্ন হিসাবে গণ্য হবে। আর সাধারণ রিটার্ন হিসাবে গণ্য হলে অনেক অসুবিধা, কারণ সেটা হচ্ছে অডিটে পড়বে বা সেটা কর নির্ধারণ করা হবে, ডিসি সেটা কর নির্ধারণ করবে, যেটা হচ্ছে আমরা নিজেরা সব ট্যাক্স ক্যালকুলেশন করে দেই। এই বেনিফিটটা তখন আমরা পাবো না, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট করায় নিতে হবে। উৎসে করের রিটার্ন ধারা 177 এর অধীন এখানে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। আগে যেটা হচ্ছে আমরা রিটার্ন প্রতি মাসে একটা উৎসে করে রিটার্ন দিতাম, এখন সেটা হচ্ছে প্রতি 3 মাস পর পর দাখিল করতে হবে। এই কারণে আপনি সারা বছরে 4 বার রিটার্ন সাবমিট করলেই হয়ে যাবে, আর যেটা হচ্ছে আমাদের সাবমিট করতে হইতো প্রতি মাসে। তাই এটা একটা ভালো একটা দিক, কারণ প্রতি মাসে রিটার্ন সাবমিট করার উৎসে করে রিটার্ন সাবমিট করার যে ঝামেলা এটার এখন থাকবে না, সেটা প্রতি 3 মাস পর পর হচ্ছে সাবমিট করা যাবে। তারপর হচ্ছে দান গ্রহণ। দান গ্রহণের ক্ষেত্রে খুবই আগে মানে গত যে আইনের একটা সমস্যা ছিল, কারণ সেটা হচ্ছে ভাই বোন, আপন ভাই বোনের মধ্যে যদি দান গ্রহণ করা হইতো সেক্ষেত্রে আদার্স ইনকাম হিসাবে কাউন্ট করা হতো। এইবার এটাকে আপনি একটা সংশোধনী দিচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ। যেমন আপনি আপনার ভাই থেকে বা বোন থেকে কোনো কিছু নিতে পারবেন, টাকা পয়সা জমি যে কোনো কিছু দান হিসেবে নেওয়া যাবে, তবে শর্ত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত, সেটা হচ্ছে দুজনের রিটার্নের ক্ষেত্রে রিটার্নে এটা থাকতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার ভাই থেকে 1 লাখ টাকা নেন, সেটা আপনার রিটার্নে যেমন থাকতে হবে তেমন হচ্ছে আপনার বাইরের রিটার্নে সেটা থাকতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে আবার আদার্স ইনকাম হিসাবে কাউন্ট হয়ে যাবে। প্রারম্ভিক মূলধন এটা আগেও ছিল, এখনো একটা বারবার বলার উদ্দেশ্য এটা যে ব্যবসায় যখন আপনি কোনো প্রারম্ভিক মূলধন নেবেন, এই মূলধনটা হচ্ছে 5 বছরের জন্য একদম ব্লক হয়ে যাবে। অর্থাৎ 5 বছরের মধ্যে এই মূলধনের কোনোভাবেই কোনো অংশ কমানো যাবে না। যদি কোনো অংশ কমান সেক্ষেত্রে হচ্ছে অন্যান্য সূত্রে সেটা আয় হিসাবে গণনা করা হবে। এটা আপনারা যারা ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন দেখান সেটা হচ্ছে স্পেশালি হচ্ছে আমরা দেখি যখন এক মালিকানা ব্যবসা থাকে, ট্রেডিং বিজনেস, ওখানে হচ্ছে এই ঘটনাটা ঘটে। 5 বছরের আগে হয়তো ওপেনিং ক্যাপিটাল যেটা দেখা হয়েছে 1 লাখ টাকা বা 10 লাখ টাকা, সেটা হচ্ছে 5 লাখ টাকা চলে গেছে। সেটা কিন্তু আপনার যে ঘাটতি এটা কিন্তু অন্যান্য সোর্সে আয় হয়ে যাবে। টার্নওভার কর, টার্নওভার করের একটা মেজর পরিবর্তন আসছে। এটার দুইটা পরিবর্তন হচ্ছে, টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে গ্রস প্রাপ্তি 3 কোটি টাকার থেকে বাড়িয়ে সেটা 4 কোটি টাকা করা হয়েছে। অর্থাৎ পূর্বে সেটা ছিল 3 কোটি, এখন 4 কোটি। এটাও বড় সমস্যা না, বড় সমস্যা হচ্ছে কর স্বাভাবিক ব্যক্তি যেখানে হচ্ছে টার্নওভার কর ছিল 0.25%, এইটা এখন হয়েছে 1%। শুধু স্বাভাবিক ব্যক্তি না, কোম্পানি যারা আছে তাদের হচ্ছে ন্যূনতম যেটা টার্নওভার কর সেটা হচ্ছে 1%। এতে দেখা যায় ন্যূনতম যে কর আসে করের পরিমাণটা অবশ্যই বেড়ে যাবে। আর এখানে একটা ভালো দিক হচ্ছে, আপনি পরবর্তীতে দেখাবো, ন্যূনতম কর হচ্ছে এটা যদি আয়ের সাথে অর্থাৎ রেগুলার কর থেকে বেশি হয়ে যায় তাহলে সেটা হচ্ছে ক্যারি ফরওয়ার্ড করে করা যাবে, যাতে পরবর্তী বছরগুলোতে অ্যাডজাস্ট করা যায়। এটা একটা ভালো দিক। তাই ন্যূনতম করের পরিমাণ বাড়াইলেও যেহেতু আমরা এটা অ্যাডজাস্ট করতে পারবো, এটা হচ্ছে আমাদের জন্য পজিটিভ দিক। তারপর হচ্ছে ন্যূনতম করের প্রত্যর্পণ, এটাই বলতেছিলাম, শর্ত সাপেক্ষে ন্যূনতম করের প্রত্যর্পণ পরবর্তী কর বছরের সময়কে সমন্বয় করা যাবে। এটা টাকা নেওয়া যাবে না, সেটা হচ্ছে সমন্বয় করা যাবে। কারণ এবার যদি আপনার কর আসে 100 টাকা, পরবর্তীতে 200 টাকা আসে, সেক্ষেত্রে যদি আপনার সমন্বয় করার সুযোগ থাকে অবশ্যই আপনি সমন্বয় করে নেবেন। রিয়াদ গণনা, রিয়াদ গণনার ক্ষেত্রে নিয়মিত উৎসের আয়ের সাথে ন্যূনতম করে উৎসের আয় অন্তর্ভুক্ত হবে। এটা খুবই একটা ভালো দিক যে আমরা যেটা রিয়াদ গণনা করি আমরা জানি যে মোট যত নেট যেটা ট্যাক্সেবল ইনকাম থাকবে এটার হচ্ছে 3%, অথবা যেটা ইনভেস্টমেন্ট থাকবে তার হচ্ছে 15% অথবা 10 লাখ টাকা। এই তিনটা থেকে যেটা কম সেটা আমরা যখন পূর্ববর্তীতে ক্যালকুলেশনগুলো করছি সেখানে হচ্ছে ন্যূনতম কর, চূড়ান্ত কর অথবা রিডিউস যে রেটগুলো আছে
এগুলো হচ্ছে মোট আয় গণনা থেকে বাদ যেত, তারপর হচ্ছে বাকি যেটা থাকতো এটার উপর 3% হইতো। এখন হচ্ছে সেটা হবে না, আপনার ন্যূনতম কর সেটা যোগ করে আপনি 3% ক্যালকুলেশন করতে পারবেন। এতে আশা করি আপনার রিয়াতের পরিমাণটা বাড়বে। এক্ষেত্রে শতাংশিক কর অব্যাহত হ্রাসকৃত কর প্রযোজ্য আয়ের সাথে অংশীদারি ফার্ম বা ব্যক্তির শেয়ার আয় ও চূড়ান্ত করদায় খাতের আয় অন্তর্ভুক্ত হবে। রিটার্ন দাখিলের প্রমাণ। রিটার্ন দাখিল কাকে করতে হবে? যেমন 20 লক্ষাধিক টাকার ঋণ, আপনি 20 লক্ষ টাকার উপরে কোথাও থেকে ঋণ নিতে যাচ্ছেন, যেটাকে আমরা ফর্মাল চ্যানেল বলি, স্পেশালি বলতে গেলে ব্যাংকিং বলি, সেটা ঋণের ক্ষেত্রে অবশ্যই আপনাকে রিটার্নের প্রমাণ দিতে হবে। 10 লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়, আপনি সঞ্চয়পত্র অথবা মেয়াদি আমানত খোলা ও বহাল রাখতে গেলে অবশ্যই আপনাকে হচ্ছে রিটার্ন দাখিলের প্রমাণ দিতে হবে। অপ্রদর্শিত বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট, এখানে একটা বড় পরিবর্তন, সেটা হচ্ছে প্রথম তফসিলের অংশ 1 মোতাবেক অপ্রদর্শিত বিল্ডিং অ্যাপার্টমেন্ট প্রদর্শনের ক্ষেত্রে স্কোয়ার মিটারের পরিবর্তিতে স্কোয়ার ফুট অনুযায়ী নির্ধারিত কর পরিশোধ করতে হবে। অর্থাৎ বর্তমানে মানে আগে যেটা ছিল স্কোয়ার ফুট দিতে হতো, মানে স্কোয়ার মিটারে গণনা করা হতো, এখন সেটা হচ্ছে গণনা করা হবে ফুটে। প্রথম তফসিলের অংশ 3 এটা বিলুপ্ত হয়েছে, সেটা বলছে অপ্রদর্শিত পরিসম্পদের প্রদর্শনের বিশেষ ব্যবস্থা। অর্থাৎ যদি কোনো পরিসম্পদ আগে দেখানো না হয়, এটা যখন দেখাইতে চাবে তখন হচ্ছে একটা বিশেষ ব্যবস্থা ছিল, এটা হচ্ছে এখন বিলুপ্ত হয়ে গেছে। কৃষি হতে আয়, কৃষি হতে আয়ের একটা বড় পরিবর্তন আসছে, সেটা হচ্ছে আগে যেটা হচ্ছে আপনার একজন স্বাভাবিক ব্যক্তি যার হচ্ছে কৃষি হতে আয় আছে, তার হচ্ছে 2 লক্ষ টাকা পর্যন্ত তাকে কোনো কর দিতে হতো না। মানে আপনি যদি পুরুষ মানুষ হন, সেটা পূর্বে যেটা ছিল 3.5 লাখ টাকা, সেটা আরো 2 লাখ টাকা যোগ হয়ে সেটা হচ্ছে করমুক্ত হইতো। এখন সেটা বাড়িয়ে 5 লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ আপনার প্রথম যত টাকা ইনকাম আসতেছে তার হচ্ছে প্রথমে হচ্ছে 3,75,000 টাকা, ট্যাক্সের হার হচ্ছে 0। এর সাথে আপনি যদি কৃষি থেকে আয় থাকে আরো 5 লাখ টাকা অ্যাড করে অব্যাহতি পাবেন। এটা করার উদ্দেশ্য হচ্ছে কৃষি হাতে যাতে মানুষ আয় করে বা ওই দিকে মনোযোগ দেয়, এর জন্য হচ্ছে এই পরিবর্তনটা নিয়ে আসছে। ব্যক্তি হাঁস, মুরগি, চিংড়ি ও মাছের খেসারি, এটাতে অবশ্যই নেগেটিভ হয়েছে, সেটা হচ্ছে পূর্বে হচ্ছে করমুক্ত সীমা ছিল 10 লাখ টাকা, এখন সেটা কমিয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ হ্যাচারি, হাঁস, মুরগি, চিংড়ি, মাছ, এদের হচ্ছে আমরা জানি নির্দিষ্ট পরিমাণ আয় যেটা আলাদা করে ক্যালকুলেশন করতে হয়, সেখানে প্রথম 10 লাখ টাকা হচ্ছে নীল হইতো, তার পরবর্তীতে ট্যাক্সের 5%, 10% এরকম করে স্ল্যাব হইতো, এটা এখন কমিয়ে 5 লাখ টাকা নিয়ে আসছে। চূড়ান্ত কর দায়, জমি বিক্রয় অথবা হস্তান্তর, জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বা সঞ্চয়পত্র মুনাফা যথারীতি স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য চূড়ান্ত কর দায় হিসেবে বহাল থাকবে। আগে যেরকম ছিল এটা এখন রয়ে গেছে, কারণ এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার যে জমি বিক্রয় অথবা জমি অধিগ্রহণ, কারণ তাদের অনেক সময় হচ্ছে ম্যাক্সিমাম দেখা যায় ইনকাম থাকে না, হয়তো জমি বিক্রি করছে, তার জন্য চূড়ান্ত কর দায় হলে তার জন্য ঝামেলা অনেকটা কমে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং। অবশ্যই আপনারা H2B কর্পোরেটর সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে নিয়মিত হচ্ছে ট্যাক্স, ব্যাট সহ কর্পোরেটের হচ্ছে সকল ধরনের প্রবলেমের ভিডিও এখানে থাকে, তাই আপনারা অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।